সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে সহযাত্রী ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিসভার গেজেট প্রকাশ। কিছুক্ষণ পর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক। আজ নিজ নিজ দপ্তরে অফিস করবেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডক্টর শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। 7 মাসে এডিপি বরাদ্দের 146% ব্যয় করে তাক লাগিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 10% অর্থ ব্যয় করতে পারেনি পরিবেশ সহ 8 মন্ত্রণালয় বিভাগ। IMED প্রতিবেদন। এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি। পরমাণু চুক্তির মূল নীতির বিষয়ে সমঝোতা। সরকার উৎখাতের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না, খামেনির কড়া হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তারেক রহমান যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে তার সহযাত্রী ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। আজ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। আহমেদ সালেহীন জানাচ্ছেন বিস্তারিত। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এক নতুন দিনের শপথ, নতুন আশা। রক্তগঙ্গার পথ মারিয়ে আসা বাংলাদেশের নতুন গন্তব্য ঠিক করার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা 17 ফেব্রুয়ারির পড়ন্ত বেলায় এক নতুন আলোর পথ চলা। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী 17 বছরের নির্বাচন, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী হয়ে, যার আনুষ্ঠানিকতা শুরু বিকেল 4:15টার দিকে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরেই সেখানে শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 20 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। নতুন সরকার প্রধান জনপ্রত্যাশার পারদ তুঙ্গে। গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের অনন্য নজির স্থাপন করবেন প্রধানমন্ত্রী, সেই অপেক্ষায় পুরো দেশ। অর্ধশত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে সরকার গঠন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বললেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, একই সঙ্গে জবাবদিহিমূলক তার সরকার হবে আগামী সরকার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পদমর্যাদা নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে রয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমি। এছাড়া বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সহ প্রতিমন্ত্রী পদমর্যাদার কয়েকজনের নাম রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদে। আজ সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব সহ সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বরণ করে নিতে মন্ত্রিপরিষদ বিভাগ সহ সচিবালয়ের দফতরগুলো প্রস্তুত রয়েছে। পুরো সচিবালয় সাজানো হয়েছে নতুন সাজে।
সরকার গঠনের পর আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বেলা ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এছাড়া প্রথম কার্যদিবসে তিনি সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকাল 11টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দুপুর 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অফিস করবেন তিনি। প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও সচিবালয়ে অফিস করবেন আজ। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী নাজমুস সারিহি। সরাসরি যাব তার কাছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন। যে শহীদ বেদি, সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মন্ত্রিসভায় গতকাল যারা শপথ নিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে, তাদের অনেকেই এসে এখানে উপস্থিত হয়েছেন। তারা সবাই এখানে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে যে বার্তাটি পাঠানো হয়েছে তা অনুযায়ী আজকে এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের পর তিনি যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রীর মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে তিনি ফাতেহা পাঠ করবেন এবং তিনি সেখানে মোনাজাতে অংশ নেবেন। এরপরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময় তিনি চলে যাবেন সচিবালয়ে, সেখানে ক্যাবিনেট সভায় তিনি অংশগ্রহণ করবেন। বলা চলে যে প্রথম দিন থেকেই একেবারে পুরোদমে তার যেই প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার যে ব্যস্ততা তা শুরু হয়েছে। ইতোমধ্যেই এই অঞ্চলটিকে নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে। আমরা সাভার থেকে এই স্মৃতিসৌধের দিকে আসার পথে আমরা দেখছিলাম যে এখানে রাস্তার দুপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং স্মৃতিসৌধের আশেপাশে জনসাধারণের প্রবেশ কিছুটা এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী এখানে আসার আগে থেকে এই অঞ্চলটিকে আরও বেশি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হবে। ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসছেন। সঙ্গে থাকবে তার মন্ত্রিসভার সদস্যরা। সে অনেকেই গতকাল যারা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন, তাদের অনেককেই আমরা এখানে এসে ইতিমধ্যেই উপস্থিত হতে দেখেছি। তারেক রহমান জানেন যে তার রাজকীয় এক রাজনৈতিক উত্থান, সেই উত্থানের মধ্য দিয়ে তিনি এখন তাকে ঘিরেই বাংলাদেশ এখন আবর্তিত হচ্ছে এবং বাংলাদেশ তাকে ঘিরেই স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ। সেই বাংলাদেশের কাণ্ডারি তারেক রহমান একটু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং সঙ্গে থাকবে তার ক্যাবিনেটের সদস্যরা যারা গতকালই কেউ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে যারা শপথ নিয়েছেন। 11টার সময় সেই পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সহকর্মী নাজমুস সারিহি। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে প্রস্তুত প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাব তার কাছে। তমাল। হ্যাঁ, সালিহি যেমনটি বলছিল যে স্মৃতিসৌধে যেমন সাজ রব বিরাজ করছে, তেমনি কিন্তু সচিবালয় আসলে সাজ রবটি বিরাজ করছে। আমরা দেখছি সকাল থেকে আসলে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর এবং বিভাগে কিন্তু আসলে কর্মচারীরা ফুল নিয়ে আসলে অপেক্ষা করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসবেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে গতকালকে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে, শপথ গ্রহণের পরে আসলে আজকে যে মন্ত্রণালয়গুলোতে তারা এসে প্রথম যে কর্মদিবস তারা শুরু করবেন, সেই জায়গা থেকে আমরা দেখছি
যে মন্ত্রণালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু অনেক সকালেই এসেছেন, কিন্তু আপনারা জানেন যে আজকে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের আসলে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তিনি দিনভরে কিন্তু ব্যস্ত সময় কাটাবেন। সেই জায়গা থেকে আমরা জানি যে সাভারে থেকে আসলে ফুল দেবেন, ফুল দেওয়ার পর সেখান থেকে তিনি আসলে যাবেন জিয়ার মাজারে এবং সেখানে মা এবং বাবার যে কবর রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখান থেকে তিনি আসলে 12:30টার দিকে রওনা দিয়ে সচিবালয়ে পৌঁছতে হয়তো দুপুর পেরিয়ে যাবে বা দুপুরের দিকে আসবেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে তার সঙ্গে যেহেতু মন্ত্রী পরিষদ বিভাগের আসলে সবাই রয়েছেন বা মন্ত্রী যে প্রতিমন্ত্রীরা রয়েছেন সবাই যেহেতু রয়েছেন, তো ধারণা করা যায় যে তারেক রহমানের সঙ্গেই আসলে বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু এখানে ঢুকবেন। এবং আপনারা জানেন যে কালকে যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে সেটি কিন্তু গেজেট আজকে সকালবেলা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে সিনিয়র মন্ত্রী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং আমরা ধারণা করতে পারি যে মন্ত্রী প্রতিমন্ত্রী আসার পরে সচিবালয়ে যে বরণের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো আসলে শেষ হওয়ার পরে হয়তো তিনি গণমাধ্যমে কথা বলবেন বা প্রতিক্রিয়া দেবেন। আমরা সেই জন্য আসলে অপেক্ষা করছি এবং আমরা দেখছি যে এখনও কিন্তু সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন। এবং আপনারা জানেন যে কালকে যে ক্যাবিনেট গঠিত হয়েছে, সেই গঠিত হওয়ার পরে কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে আসলে সকল সচিবদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু আজকে দুপুর 3টার সময় একটি বৈঠক রয়েছে পিএমের সঙ্গে এবং সেই বৈঠকে মূলত নিজ নিজ দপ্তরের এবং মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড রয়েছে সবশেষ যে অবস্থা, সবচেয়ে যে আপডেট সেটি কিন্তু প্রধানমন্ত্রী তারা অবহিত করবেন। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে আজকে দুপুর 3টায় সেটি শুরু হচ্ছে। নতুন যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তার সঙ্গে সচিবদের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকের আগে যে আনুষ্ঠানিক একটি সৌজন্য সাক্ষাৎ বা সৌজন্য যে মতবিনিময় সেটি কিন্তু হবে নতুন যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে। এবং সেখানে মূলত প্রধানমন্ত্রী আসলে সামনের যে দিনগুলো কীভাবে এই সরকার অতিবাহিত করবে সেই নির্দেশনাগুলো কিন্তু তিনি দেবেন। এবং এমনটি রেওয়াজ রয়েছে যে আমরা অন্যান্য সময় দেখেছি যে শুরুর কর্মদিবসে আসলে প্রধানমন্ত্রী তার যে ক্যাবিনেট ডিভিশন রয়েছেন সেই ক্যাবিনেট ডিভিশনে আগামী দিনগুলোতে বা এই সরকার কীভাবে চলবে সেই যে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো সেগুলো তারা আসলে দিয়ে থাকেন এবং তারপরে আসলে সচিবদের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে আসলে সকল মন্ত্রণালয়ে সেই তথ্যটি দেওয়া হয়েছে যে স্ব মন্ত্রণালয়ের সচিবেরা নিজ নিজ ক্যাবিনেটে বা ক্যাবিনেট ডিভিশনে কিন্তু তার যে মন্ত্রণালয়ের অগ্রগতি কর্মকাণ্ডের যে সারমর্ম সেটি তারা তুলে ধরবেন এবং সেটি কিন্তু প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এবং সেই জায়গা থেকে আসলে সব আয়োজন সম্পন্ন রয়েছে। আমরা দেখছি সচিবালয় কিন্তু সাজ রব কিন্তু বিরাজ করছে। এখন শুধুই অপেক্ষা প্রধানমন্ত্রীর জন্য এবং তার যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটের সকল সদস্যের জন্য। তো এই ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ খবর। সচিবালয়ের সামনে থেকে সহকর্মী আতিকুর রহমান তমাল। সময় সংবাদে আরও থাকছে। সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যে সিয়াম সাধনা শুরু আজ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামাত আমির বলেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদে সবাইকে ভূমিকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন জামাত আমির। রাজধানীর মিরপুরে বুধবার ভোরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জামায়াত আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পরিষ্কার শুরু করেন ছোট গলি ও নালার আবর্জনা। এমন অভিযানের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে শফিকুর রহমান দেশের সকল নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সকল স্তরের আবর্জনা দূর করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে।
সরকার দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভকামনা জানিয়ে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। চিঠিতে মোদী দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের আশা প্রকাশ করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা আমন্ত্রণপত্রটি তারেক রহমানের হাতে তুলে দেন। 16 ফেব্রুয়ারি সই করা চিঠিতে মোদী জানান, ভারতে তারেক রহমান, ডক্টর জুবায়েদা রহমান এবং জাইমা রহমানের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে। এ বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও নেতৃত্বের প্রতি বিশ্বাসের প্রতিফলন বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। চিঠিতে মোদী দুদেশের ঘনিষ্ঠ ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও উন্নয়নের অগ্রাধিকার উল্লেখ করে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেয়াকে আইনসম্মত সিদ্ধান্ত বলে দাবি করেছেন আইনজীবীরা। সংসদে এ বিষয়ক সংস্কারের পরই মন্ত্রিপরিষদ গঠনের শপথ নেওয়া যাবে বলেও জানিয়েছেন তারা। যদিও এর সমালোচনা করে অ্যাডভোকেট শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ অমান্য করেছে বিএনপি। নির্বাচিত হইয়া শপথ গ্রহণের দিনই দুপক্ষের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নির্বাচিতরা। এর আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানান সালাউদ্দিন আহমদ। তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা নেই দেশের বর্তমান সংবিধানে। বিধানটি যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে, যা বাস্তবায়নে গত নভেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশ জারি করেন। তবে আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির এ ধরনের কোনো আদেশ জারির ক্ষমতা নেই। প্রেসিডেন্টস অর্ডারের কোনো স্কোপ বা সুযোগ আপনার এই কনস্টিটিউশনাল স্কিমে আপাতত কনস্টিটিউশন চালু থাকা অবস্থায় আসলে নাই। কারণ কিভাবে পার্লামেন্ট সেশনে না থাকলে কনস্টিটিউশন আপনার আইন তৈরি করা হবে সেটার কিন্তু বিধান কনস্টিটিউশনে বলা আছে। সংসদে আইন প্রণেতাদের মাধ্যমে সংবিধান সংশোধনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সম্ভব বলে জানান আইনজীবীরা। অন্যথায় সংসদ সদস্যদের আইনি জটিলতা পড়ার আশঙ্কা রয়েছে। সংসদ সদস্য হওয়ার পরে ক্ষমতা দখল নেওয়ার পরে তারা কিন্তু এটা আস্তে আস্তে ধীরে ধীরে সংবিধান সংশোধন করে করবেন, কিন্তু সেটা সংবিধানের 2/3 মেজরিটি হইতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়া ছাড়া সংবিধানের বাইরে কোনো জিনিস কোনো অস্তিত্ব আইনগতভাবে নাই। আর শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদ অমান্য ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট শিশির মনির। সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছিল ওই আদেশটি তারা আজকে এসে মেজরিটির জুড়ে ভায়োলেট করছে। এখানে যুক্তি না, এখানে গায়ের জোর। এদিকে গণভোটকে অসাংবিধানিক উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি মোনাকোর 5 গোলের রোমাঞ্চ, কষ্টার্জিত জয়ে প্লে অফ মিশন শুরু। প্যারিসিয়ানদের ভিনিসিয়াস জাদুতে শেষ রক্ষা রিয়ালের। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি, নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ আমরা জানবো। আমরা দেখতে পেয়েছি গতকালকেই সংসদ সদস্য হিসেবে সকালে শপথ নিয়েছেন এবং তারপর বিকেলবেলা আমরা দেখতে পেয়েছি যে বিকেলে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 90-এর দশকের শুরুতে বিএনপিতে তিনি যোগ দেন। 2001-2006 সালে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন এবং তার মধ্যে তিনি 3 বার নির্বাচিত হয়েছেন। তিনি 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের রাজনীতি শুরু করেন। এরপর 90-এর দশকের দিকে তিনি আসলে বিএনপিতে যোগদান করেন এবং বিএনপিতে যোগদান করার পরে আমরা দেখেছি যে
একেবারে গত দেড় যুগে তার যে লড়াই সংগ্রাম সেটি আমরা দেখতে পেয়েছি রাজপথে। এরপরে আবির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি, দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতিও তিনি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির একজন অন্যতম সদস্য তিনি, এবং 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 5 বার তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হিসেবে সবার কাছেই আসলে পরিচিত। আবির খসরু মাহমুদ চৌধুরী, তাকে আমরা দেখেছি বিভিন্ন কূটনৈতিকদের সঙ্গেও আলোচনা করতে লড়াই এবং সংগ্রামের সময়। এরপর আমরা এখন দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমদ, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশের আমরা দেখেছি যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমদকে। তিনি রাজনীতিতে আসার আগে বিসিএস প্রশাসনের ক্যাডার হিসেবে কর্মরত ছিলেন এবং 1991 সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে তিনি দায়িত্বে ছিলেন। বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 3 বার জাতীয় সংসদের তিনি সদস্য নির্বাচিত হয়েছেন এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন তিনি। আসাদুল হাবিব দুলু, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাজনীতিবিদ এবং আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে 4 বার তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। খাদ্য উপমন্ত্রী হিসেবে এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন। এবার তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পানি সম্পদ মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। 8 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে 7 বার জাতীয় সংসদের তিনি সদস্য নির্বাচিত হয়েছেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও তিনি পালন করেছেন। ভোলা জেলা বিএনপির সভাপতিও ছিলেন তিনি। ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি মহিলা শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পেশায় একজন চিকিৎসক, বিএসএমএম ইউরোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। 2006 সালে প্রথমবার সংসদ সদস্য তিনি নির্বাচিত হয়েছেন এবং প্রথমবার তিনি নির্বাচিত হয়ে মহিলা শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমরা বেগম খালেদা জিয়া যখন হসপিটালে ছিলেন তখন তার যে কর্মকাণ্ড সেটি আমরা দেখেছি এবং তার মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পেরেছি। বরাদ্দ 264 কোটি 28 লাখ টাকা, অথচ ব্যয় হয়েছে 385 কোটি 80 লাখ টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে 146% খরচ করে এমন অগ্রগতি দেখিয়েছে খাদ্য মন্ত্রণালয়। যদিও 10% অর্থ ব্যয় করতে পারেনি পরিবেশ সহ 8 মন্ত্রণালয় বিভাগ। IMEDর প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে টাকার অঙ্কে এডিবি বাস্তবায়ন দাঁড়িয়েছে 22% নিচে, যা 9 বছরের মধ্যে সর্বনিম্ন। অপচয় কমাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ কমিয়ে অর্থ বছর শুরুর 7 মাস পর দেখা যাচ্ছে কমছে প্রকল্প বাস্তবায়নের গতিও। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর মাসিক প্রতিবেদন, জানুয়ারি পর্যন্ত গেল 7 মাসে ব্যয় হয়েছে 50,556 কোটি 29 লাখ টাকা, যা এডিপিতে বরাদ্দের 21.18%। 9 বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এই সময় বরাদ্দ পাওয়া অর্থের 10% ব্যয় করতে পারেনি এমন মন্ত্রণালয় বিভাগ রয়েছে 8টি, আর 20% অর্থ ব্যয় করতে পারেনি 11টি মন্ত্রণালয় বিভাগ। মোটের ওপর এডিপি বাস্তবায়নে যখন এমন বেহাল দশা, তখন অবশ্য বরাদ্দের 146% ব্যয় করে তাক লাগিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বরাদ্দের 74.66% ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে IMED, তৃতীয় অবস্থানে মন্ত্রিপরিষদ বিভাগ, চতুর্থ পররাষ্ট্র মন্ত্রণালয়, আর পঞ্চম স্থানে রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গেল 7 মাসে সবচেয়ে পিছিয়ে সংসদ বিষয়ক সচিবালয়, ব্যয় হয়নি বরাদ্দের 1টি টাকাও। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ 2.98%, জননিরাপত্তা বিভাগ 3.14% এবং সুরক্ষা সেবা বিভাগ ব্যয় করেছে 3.79%। অর্থ বছরের শেষ দিকে এসে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে তাড়াহুড়া করে অর্থ খরচ করা হয় এবং আলটিমেটলি কোয়ালিটিটা ভালো থাকে না এবং
বারবার আসলে এই যে অবকাঠামোগুলো নষ্ট হয় প্রতি বছর এবং এই নতুন নতুন করে অর্থ খরচ করতে হয়। তো সব মিলে আমি মনে করি যে এই 4 মাসের মতো সময়ে আসলে এই যে নতুন সরকারের পক্ষে আসলে এই এতগুলো প্রকল্প বাস্তবায়ন করা এবং সেটার গুণগত মান বজায় রাখাটা খুবই কঠিন হবে এবং একই সঙ্গে যদি কিছুটা কমও অর্থ খরচ করতে হয় সেটাও ভালো, কিন্তু গুণগত মানের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। রাজনৈতিক সরকারের কাছে একটা প্রত্যাশা যে বিদেশি ঋণ নিয়ে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হবে সেই প্রকল্পগুলো থেকে এক্সপেক্টেড রিটার্ন আসে এবং বিদেশি ঋণ নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হবে সেই প্রকল্পগুলো যেন জনবান্ধব প্রকল্প হয়। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে রোজা শুরু। এদিকে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে দেশগুলোতে শুরু হচ্ছে রোজা পালন। ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে পবিত্র এ মাসকে ঘিরে প্রস্তুতির শেষ নেই। দেশটির বিভিন্ন অঞ্চলে সূর্যাস্তের পর পর্যবেক্ষণ কমিটি চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই শেষে আদালত রমজান শুরুর ঘোষণা দেন। এর মাধ্যমে সৌদি আরব জুড়ে তারাবির নামাজ আদায় ও সিয়াম পালনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম রোজা পালনের মধ্য দিয়ে বুধবার থেকে মধ্যপ্রাচ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র রমজানের যাত্রা। সৌদি আরবের ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত জানায়। ফলে পুরো অঞ্চলেই একযোগে শুরু হচ্ছে সিয়াম সাধনা। তবে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। রমজান মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। মসজিদগুলোতে তারাবির জামাত আর পরিবারে থাকবে ইফতার ও সাহরির বিশেষ প্রস্তুতি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। জেনেভায় পরোক্ষ বৈঠক শেষে দুই পক্ষ পরমাণু চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি দাবি করেছেন, পারমাণবিক আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার ধূর্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানে সরকার উৎখাতে মার্কিন পরিকল্পনা সফল হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা চলে প্রায় 4 ঘণ্টা। জেনেভায় ওমানের দূতাবাসের এই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কারিগরি অনেক দিক এখনো বাকি থাকলেও আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। তিনি আবারও দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট করেছেন যে ইরান যদি অনুরোধ করে তাহলেই আফগানিস্তানের জনগণ তাদের প্রতি সহমর্মিতা দেখাবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরও জানান, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের সংঘাত চান না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর, চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। কষ্টার্জিত জয়ে প্লে অফ মিশন শেষ করলো পিএসজি। প্রথম লেগে মোনাকোকে 3-2 গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। আরেক ম্যাচে বেনফিকার বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মোনাকোর মাঠে ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে বসে পিএসজি। 18 মিনিটে আরও একটি গোল খেয়ে বেশ চাপেই পড়ে যায় প্যারিসিয়ানরা। সেখান থেকে 29 মিনিটে 2-এর নৈপুণ্যে ম্যাচে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। পরে 41 মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে পিএসজি। 67 মিনিটে সেই 2-এর গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। রাতের আরেক ম্যাচে ভিনিসিয়াসের একমাত্র গোলে জয় বেনফিকাকে হারাতে পেরেছে রিয়াল মাদ্রিদ। 2019 বিশ্বকাপে 2 ম্যাচে 2 গোল করেছিলেন পিএসজি। 2020 বিশ্বকাপে 2 ম্যাচে 2 গোল করেছেন রিয়াল মাদ্রিদ। 2021 বিশ্বকাপে 2 ম্যাচে 2 গোল করেছেন পিএসজি। 2022 বিশ্বকাপে 2 ম্যাচে 2 গোল করেছেন রিয়াল মাদ্রিদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী, নতুন মন্ত্রিসভার গেজেট প্রকাশ। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক, সচিবালয়ে অফিস করবেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডক্টর শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর দেখবেন এ সময়ের বাণিজ্য। সঙ্গে থাকুন সময়ের।